দল প্রতিষ্ঠা হয়। তার পরের বছর নির্বাচন হয়, এটা 1980। সেই সময় থেকে বিএনপি নির্বাচন করে একটি লক্ষ্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের মাধ্যমে জনগণ সেখানে একজন প্রতিনিধি নির্বাচিত করবে, তারা সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকার হবে জনগণের সরকার, আর সংসদ সদস্যরা হবে জনগণের। এই লক্ষ্যেই আমরা যতদিন দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততদিন অংশগ্রহণ এবং আমরা ক্ষমতায় ছিলাম। এই সময় আমরা নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্য আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা দেশে প্রতিষ্ঠা করেছি এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের সরকারে থাকা অবস্থায় আমরা নির্বাচন করেছি। এরকম নির্বাচনের কিন্তু অন্য দল নির্বাচিত হয়ে সরকারে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন কিন্তু নিরপেক্ষ করেছে। জনগণ তাদের ক্ষমতা দেখাইতে পেরেছে যে তাদের ভোটের মাধ্যমে তারা সরকার পরিবর্তন করছে। যেমন 91-তে জনগণ ভোটের মাধ্যমে আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা, তারপরে 96-তে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে প্রেরণ করেছে। আবার জনগণ 2001 সালে কিন্তু বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে সরকারের প্রেরণ করেছে। অতএব আমরা এই নির্বাচনকে মনে করি যে দেশের রাজনীতি, সামাজিক, অর্থনীতি সকল ক্ষেত্রে একটি গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার জন্য একমাত্র পথ। সেই জন্যে আমরা সেখানে যোগ্য প্রার্থী আশা করি এবং আমাদের যে এই পর্যন্ত এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছি, আমি এই বছর থেকে এই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা এমনভাবে টার্গেট নির্ধারণ করেছি যাতে করে আমরা প্রার্থী দিতে পারি এমন যারা যোগ্য, জনগণের কাছে প্রিয় এবং আমাদের নেতা কর্মীদের কাছেও গ্রহণযোগ্য। আমরা কিন্তু সবসময় এই বিবেচনায় কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং যখনই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং স্বাধীনভাবে নির্বাচন হয়েছে তখনই কিন্তু আমরা এই ফলাফলটা পেয়েছি। তার দ্বিতীয় প্রশ্নটা যেটা আমার প্রথম প্রশ্ন ছিল দীর্ঘ 16-17 বছরের একটি গ্যাপ যেখানে আপনারা জনগণের খুব কাছাকাছি পৌঁছাতে পারেননি জনপ্রতিনিধিত্ব নিয়ে। এবার যদি আপনারা জনগণের কাছাকাছি পৌঁছাতে পারেন জনপ্রতিনিধিত্ব নিয়ে, আপনাদের অগ্রাধিকারটা কি হবে? মানুষের জন্য আসলে কি করবেন? আর এত 16-17 বছরে কি হলো না? 16 বছরে তো প্রথমেই এদেশে গণতন্ত্র হত্যা হয়েছে। আর গণতন্ত্র যদি না থাকে, কেউ যদি স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করতে চায় তাইলে কিন্তু এখানে সুবিচার থাকে, যেটা বিগত সরকারের সময় সুবিচার ছিল না। বিগত সরকারের সময় সেখানে হত্যাকাণ্ড হয়েছে, বিনা বিচারে হত্যাকাণ্ড, গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, বানোয়াট মামলা হয়েছে এবং সেগুলোর আমরা কিন্তু এই মামলার যারা আমরা বিশেষ করে বিএনপি আমরা কিন্তু সেখানে নির্যাতিত হয়েছি। আমাদের দলের প্রধান দেশনেত্রী শেখ হাসিনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের আমাদের প্রধান,
তিনিও মিথ্যা মামলা এবং কি বলে মামলা এবং মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে। তিনি বিনা কারণে মামলায় নির্যাতিত জেলে তিনি আবদ্ধ হয়েছেন, অর্থাৎ মামলার আসামি হয়েছেন এবং বিচারে অন্যায়ভাবে তাকে জেলে পাঠানো হয়েছে। তেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও মিথ্যা বানোয়াট মামলায় তিনিও সেখানে কিন্তু জেলে যাননি, কিন্তু তার বিরুদ্ধে শাস্তি হয়েছে এবং তিনি বিদেশ থেকে দেশে আসতে পারেন। এবং আমাদের মতো লোকের বিরুদ্ধেও বহু মামলা হয়েছে, যেমন আমার বিরুদ্ধে 17টা মামলা। আমিও 5 বছর বিভিন্ন মেয়াদে আমি হাজতে ছিলাম। তো এইভাবে কিন্তু আমাদের বহু নেতা কেউ বাদ নেই, সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। তাই আমাদের লক্ষ্য হচ্ছে যে দেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক এবং তার মাধ্যমে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক শাসন দেশে কায়েম হোক। এবং আমরা গণতান্ত্রিক বলতে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক, বিচার বিভাগের স্বাধীনতা হবে। আমাদের অর্থনীতিতে সম্পূর্ণ স্বাধীন এবং গণতান্ত্রিক অর্থনীতি হবে, যেখানে জনগণ এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। কতগুলো ব্যক্তিরা যারা এখানে এই অর্থনীতিকে লুটপাট করে বিদেশে নিয়ে যাবে টাকা, ব্যাংকে এখানে লুটপাট করবে এবং ব্যাংক ডাকাতি করবে, দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেবে, এগুলো যাতে না হয়। তেমনিভাবে আইন শৃঙ্খলার ব্যাপারেও যাতে করে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত বিচার এদেশে প্রতিষ্ঠিত হয়। আইনের শাসন যাতে করে সুনির্দিষ্ট এবং আইনের শাসন যাতে করে এদেশে স্বাধীনভাবে চলতে থাকে। এছাড়াও যে আরও যে ক্ষেত্রগুলো আছে, সকল ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিশাল সংস্কার করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তাব করেছি। এই যে বর্তমানে যে সরকার, এই সরকার ক্ষমতায় আসার আগেই কিন্তু আমাদের বিএনপি থেকে আমরা কিন্তু এই যে সরকার যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তাই সকল ক্ষেত্রে মেরামত করার জন্য আমরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছি। নির্বাচন যখন হবে, আমরা যে 31 দফা কর্মসূচি দিয়েছি সেটা থেকে আমরা নিশ্চয়ই প্রাধান্য দিয়ে আমাদের নির্বাচনী যে ইশতেহার, এটা আমরা দেব। এছাড়া এই সরকার যে সংস্কার করার জন্য যে জুলাই সনদ তারা তৈরি করেছে, এখানে কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা রেগুলার অংশগ্রহণ করেছি, আমরা প্রস্তাব দিয়েছি এবং আমাদের প্রস্তাব অনেক কিছু এখানে কিন্তু গৃহীত হয়েছে। কিন্তু আমাদের যখন তারা ঘোষণা করলো এই জুলাই সংস্কার সনদ, তখন কিছু দেখা গেল যে এখানে যেগুলো আমরা প্রস্তাব করেছি, এমনকি নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলোর বাদ দিয়ে কিছু কিছু প্রস্তাব এখানে আছে, সেটা আমরা প্রতিবাদ করে রেখেছি। নোট অফ ডিসেন্ট আছে কিন্তু সেটি থাকবে না, এগুলো আমরা অলরেডি প্রস্তাব করে রেখেছি। আর আমাদের 31 দফা কর্মসূচি আমরা কিন্তু ইতিমধ্যে জনগণের কাছে প্রকাশ করে রেখেছি। স্যার, এই বিগত বছরের একটা বিভিন্ন পরিসংখ্যানে বলছে যে প্রায় 65 লক্ষ বেকার যুবক হয়ে গেছে অলরেডি, তারা বেকার হয়ে গেছে। তো যদি বিএনপি নির্বাচনে জয়ী হয়ে আসে, এই বেকারদের জন্য তারা কি করবে? আর কর্মজীবী নারীদেরকে নিয়ে বিভিন্ন দল কিন্তু দলের প্রতিনিধিরা বিভিন্ন কথা বলছে, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি থাকে? এখানে আমাদের বক্তব্য ইতিমধ্যে ক্লিয়ার করা আছে যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায়
বসা, তাহলে প্রথম আমরা বেকার সমস্যা প্রকল্প করব এবং সেখানে প্রায় 1 কোটি বেকারের এখানে আমরা সমস্যা সমাধানের জন্য আমরা পরিকল্পনার কথা ঘোষণা করেছি। এটা হলো বেকার সমস্যা। তারপর নারীদের ব্যাপারে কিন্তু আমরা বারবারই সবসময় বলেছি আমরা নারীদেরকে সমান অধিকার দিচ্ছি। আমাদের দলের যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকার কিন্তু বিভিন্ন সময়ে এইভাবে আমরা কিন্তু নারীদেরকে বিভিন্নভাবে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমরা নারীদের আসন পার্লামেন্টে বৃদ্ধি করেছি। আমরা নারী মন্ত্রণালয় করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এভাবে আমরা নারীদেরকে শিক্ষায় সমান অধিকার দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। অতএব প্রমাণ আছে যে বিএনপি যে সময় ক্ষমতায় এসেছে নারীদেরকেও ইয়ে করার জন্য, এনকারেজ করার জন্য, নারীদেরকে যথাযথ মূল্যায়ন করার জন্য আমরা চেষ্টা করেছি। যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা আরও এ ব্যাপারে সক্রিয় থেকে নারীদের আমরা এদেশে অধিকার দেওয়ার ব্যাপারে আমরা অগ্রাধিকার দেব। কেননা এখানে প্রায় অর্ধেক আমাদের নারীরা, এবং এরা প্রমাণ করেছে যে যদি সুযোগ পায় সমানভাবে তারা পুরুষের মতোই কিন্তু আমাদেরকে সার্ভিস দিতে পারে। এবং বাংলাদেশে নারীরা ইতিমধ্যে প্রমাণ করেছে তারা শ্রম থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা অবদান রাখছে। বিশেষ করে আমাদের যে গার্মেন্টস সেক্টরের সবচেয়ে বেশি অবদান রাখছে কিন্তু নারীরা। এই হোক, আমরা এটা অবহিত এবং এ ব্যাপারে আমরা অত্যন্ত সিরিয়াস। সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি 237টি আসনে তাদের প্রার্থী নির্বাচন করে মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। তো বাকি যেই সিটগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? আর যেসব সিটগুলোতে এখনো কিছুটা দ্বন্দ্ব রয়েছে, যেগুলো আপনারা দায়িত্ব নিয়েছেন দ্বন্দ্ব নিরসনে, সেগুলোর বিষয়ে আসলে আপনারা কি এটাও কিন্তু আমরা আমরা 337টা আসন ঘোষণা করছি। আর 63টা বা 64টা বোধহয় একটা বোধহয় পরে স্থগিত করা হয়েছে। 63টা বা 64টা এখনো খালি আছে। এটা কিন্তু বলা হয়েছে যে আমাদের দলের মধ্যে হয়তো আমাদের এখনো প্রতিযোগিতা আছে, তাদেরকে আমরা ঠিক করতে পারি। সেরকম কিছু সিট আছে, আর কিছু সিটে আবার কিন্তু আমাদের যারা অতীতে কাজ করেছে একসাথে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা যদি চায় আমরা যদি দিতে পারি, সেখানেও তাদের জন্য কিছু আসন এখন পর্যন্ত সংগঠিত আছে। থ্যাংক ইউ। কুমিল্লার ব্যাপারে এখন সবচাইতে বড় আমাদের কাছে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠা। এটা আমরা আগেও চেষ্টা করেছি। যদি অতীত দেখেন, কুমিল্লায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ব্যাপারে তখন আমি কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, অবশ্যই আমার নেতৃত্বে আমাদের মন্ত্রীদের সহযোগিতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় করেছি। কুমিল্লা মেডিকেল কলেজ আমরা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করেছি। মেডিকেল কলেজ হাসপাতাল 500 বেডের করেছি। এছাড়াও যে বিএনপি সময়ের কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুমিল্লাকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অতএব আমরা কুমিল্লাকে আরও উন্নত করতে চাই। কুমিল্লার পটেনশিয়ালিটি আছে, যাদের পটেনশিয়ালিটি আছে তাদেরকে কিন্তু ইচ্ছা করে দাবিয়ে রাখা যায় এবং আগেও দাবিয়ে রাখতে চেয়েছে। যেমন বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু পাকিস্তান আমলে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তৎকালে পাকিস্তান পলিটিক্সে ফজল কাদের চৌধুরী একটু ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল, স্পিকার ছিলেন তখন। তিনি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কেটে চট্টগ্রামে নিয়ে গেলেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয় কিন্তু কুমিল্লা হয়েছে।
অতএব কুমিল্লার যা ভাবনা, এটা কিন্তু কুমিল্লা অ্যাচিভ করবে। যেমন কুমিল্লা শহর এখন বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর শহর হিসেবে অলরেডি চিহ্নিত। কুমিল্লায় যেসব প্রাইভেট সেক্টরে ডেভেলপ হয়েছে, এটা কিন্তু অনেক যারা দাবি করতে পারে। অতএব আমরা বিভাগ থেকে শুরু করে আমরা এই কুমিল্লার যে এখনো যে দাবিগুলো আছে সেগুলো আমরা প্রতিষ্ঠা করার ব্যাপারে এবং বাস্তবায়ন করার ব্যাপারে অগ্রাধিকার। থ্যাংক ইউ স্যার।